তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাস নং 3। ইতিপূর্বে আমরা দুইটি ক্লাস আলোচনা করেছি। দুইটি ক্লাসে আমরা কুলম্বের সূত্র সম্পর্কে জেনেছি। কুলম্বের সূত্রের শূন্য স্থানে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, যে কোনো মাধ্যমে কুলম্বের সূত্র, এগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করেছি। এই ক্লাস শেষে আমরা যেটি আলোচনা করব তা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি, তড়িৎ ক্ষেত্র কাকে বলে এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এই দুইটা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমালা, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য কি হবে সেই রাশিমালাটা আমরা দেখব। এই দুইটা সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমাদের গত ক্লাসে একটা বাড়ির কাজ দিয়েছিলাম, একটা গাণিতিক সমস্যা দিয়েছিলাম। গাণিতিক সমস্যাটা কি ছিল, যে দুইটা গোলক ছিল এ এবং বি, দুইটা গোলক যাদের ভর হচ্ছে সমান 5 কেজি করে, চার্জ সমান 0.7 × 10⁻⁶ কুলম্ব এবং মধ্যবর্তী দূরত্ব 3 সেন্টিমিটার। তাহলে গোলকদ্বয়ের মধ্যবর্তী কুলম্ব বলের পরিমাণ কত? তোমরা আশা করি তোমরা সকলে পেরেছো, অথবা যে পারোনি সে চেষ্টা করেছো। তাহলে আমরা আজকে এই সমাধানটা তোমাদের দিয়ে দিচ্ছি। যাদের সমস্যা তারা একটু দেখে নাও যে এই গোলকের চার্জ এখানে দেওয়া আছে, আমাদের এখানে দেখো ভর দেওয়া আছে, কিন্তু ভরের কোনো আবশ্যকতা নাই আমাদের, যেহেতু কুলম্বের সূত্রে কোনো ভর নাই, তাহলে ভরটা আমাদের বিবেচনায় নিতে হবে না। তাহলে এই গোলকের চার্জ আমরা কত, কিউএ 0.7 × 10⁻⁶ কুলম্ব এবং কিউবির মান হচ্ছে 0.7 × 10⁻⁶ কুলম্ব। এখানে তো 0.7, আচ্ছা এখানে করাটা একটু ভুল গেছে, 0.7 হবে, শুধু 7 বসানো হয়ে গেছে, তোমরা একটু সংশোধন করে নিবে। এবং কুলম্বের ধ্রুবক আমরা জানি কি, কুলম্ব ধ্রুবক 9 × 10⁹ নিউটন স্কয়ার মিটার এবং পার স্কয়ার কুলম্ব। এবং বিগুলকের মধ্যবর্তী কুলম্ব বল এফ সমান হট, এটা আমাদের বের করতে হবে। এবং মধ্যবর্তী দূরত্ব আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারটাকে আমরা মিটার করে নিলাম, 3 × 10⁻⁻² মিটার, অর্থাৎ 100 দিয়ে যদি ভাগ করি তাহলে সেন্টিমিটার থেকে আমরা মিটার পাবো। তাহলে আমরা কি জানি, কুলম্বের সূত্র থেকে আমরা জানি এফ সমান সি ইন্টু কিউএ কিউবি বাই ডি স্কোয়ার। আমরা যেটা পড়ে আসছিলাম Q1 Q2, এখানে যেহেতু এ দেওয়া আছে তাই আমরা সেটাই দিলাম, কিউএ কিউবি বাই ডি স্কোয়ার। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দেই, সির মান আমরা জানি যে এই যে সির মান 9 × 10⁹, এটা বসাবো কিউএ 0.7 × 10⁻⁶ এবং কিউবির মান হচ্ছে 7 × 10⁻⁶, আর ডির মান কত, ডির মান দেওয়া আছে 3 × 10⁻²। এটা বসালে আমরা পাবো 49। তোমরা একটু দেখো এখানে আমাদের এখানে ভুল দেওয়া আছে, ক্যালকুলেশনটাও ভুল হতে পারে, তো যেটাই রেজাল্ট আসে আমরা সেই রেজাল্টটাই নিব। এরপরে আমরা আসি ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি, একটি আহিত বস্তুর চারপাশে, আহিত মানে কি চার্জিত, একটা চার্জিত বস্তুর চারপাশে যে স্থানব্যাপী তার প্রভাব বিদ্যমান থাকে, অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু আনলে তা আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, সেই অঞ্চলকে ওই আহিত বস্তু তড়িৎ ক্ষেত্র বলে। অর্থাৎ আমি এইখানে যদি একটা চার্জিত বস্তু স্থাপন করি তাহলে এর যে অংশটা জুড়ে একটি অন্য চার্জ আসলে, সেই ক্ষেত্রের ভিতরে অন্য চার্জ আসলে সেই চার্জটাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ বলা হয়েছে কেন, যদি আমরা ধনাত্মক চার্জ রাখি তাহলে বাইরে থেকে যদি ধনাত্মক চার্জ আসে তাহলে বিকর্ষণ করবে, অথবা ঋণাত্মক চার্জ আসলে আকর্ষণ করবে, অথবা যদি ঋণাত্মক চার্জ রাখি বাইরে থেকে ধনাত্মক চার্জ আসলে আকর্ষণ করবে, ঋণাত্মক চার্জ আসলে বিকর্ষণ করবে। তাহলে যে অঞ্চল জুড়ে, তাহলে তো আমরা সামান্য পরিমাণে আকর্ষণ থাকলেও সেই অংশটা হবে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র কত দূর পর্যন্ত থাকতে পারে, তাত্ত্বিকভাবে একটি আহিত বস্তুর ক্ষেত্রে এটি অসীম পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ দূরত্বটাকে আমরা ধরি যে অসীম দূরত্ব, অসীম দূরত্ব পর্যন্ত এর প্রভাব বিদ্যমান থাকে। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড,
অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে তা যে বল অনুভব করে তাকে ওই বিন্দু তড়িৎ প্রাবল্য বলে। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে কি করব? একটি একক ধনাত্মক চার্জকে স্থাপন করব। স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে, অর্থাৎ আমরা জানি যে একটা চার্জ যদি স্থাপন করি তার চারপাশে যে স্থান ব্যাপী তার প্রভাব থাকে, সেই প্রভাব জায়গাটাকে বলি আমরা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে যদি একক ধনাত্মক চার্জ যদি স্থাপন করি তাহলে সেটি যে বল অনুভব করবে সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য কি হবে? এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই সমান এফ বাই কিউ নট। কিউ নট অর্থাৎ একটা একক চার্জ ধরে নিলাম কিউ নট, সেই কিউ নট এফ বাই কিউ নট দিলে আমরা পাবো ই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এটা সমান কত? আমরা জানি এফ এর মান হচ্ছে, এফ হচ্ছে কুলম্ব বল 1/4 পাই এপসিলন নট। যদি দুইটা চার্জ থাকে, একটা কিউ আর একটা কিউ নট, যদি দুইটা চার্জ থাকে তাহলে কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। এই কিউ নট আর এই যে কিউ নট এই দুইটা কাটা গিয়ে থাকবে কিউ বাই আর স্কোয়ার। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের রাশিমালাটা কি? 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা কিন্তু এপসিলন নট যেহেতু দেওয়া আছে, এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা এইটা বলে থাকি। তড়িৎ প্রাবল্যতে একক ধনাত্মক চার্জের উপরে ক্রিয়াশীল বল। এটা একক ধনাত্মক চার্জের উপরে, এখানে বানানটা একটু ভুল আছে, তাই ভালো হবে। একক ধনাত্মক চার্জের উপরে ক্রিয়াশীল বল, তাই প্রবলের কি হচ্ছে? একটা দিক আছে, এটা একটা ভেক্টর রাশি। প্রবল্যটা হবে একটা ভেক্টর রাশি, অর্থাৎ একক ধনাত্মক আধান যেদিকে বল অনুভব করবে তার দিক হবে সেই দিকে। একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যে দিকে বল অনুভব করবে সেই দিকটা হবে এই তড়িৎ প্রাবল্যের দিক। তাই এটা একটা ভেক্টর রাশি হিসাবে আমরা কিন্তু লিখতে পারি, ই ভেক্টর সমান এফ ভেক্টর বাই কিউ নট, এটা হিসাবে আমরা লিখতে পারি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্যের রাশিমাল আমরা প্রাবল্য নির্ণয় করব। আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আর দূরত্বে দুইটা চার্জ আছে, একটা চার্জ হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে প্লাস কিউ নট, দুইটা চার্জ আছে। মনে করি একটি ধনাত্মক আধান প্লাস কিউ থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এই আর দূরত্বে আমরা তড়িৎ প্রাবল্য এখানে নির্ণয় করব। আর দূরত্বে একটা ক্ষুদ্র আধান প্লাস কিউ নট স্থাপন করা হলো, তাহলে এর উপরে ক্রিয়াশীল বল, এটা ক্রিয়াশীল বলটা আমরা কিভাবে পাবো? কুলম্বের সূত্র থেকে, এফ সমান 1/4 পাই এপসিলন নট কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। দুইটা চার্জের গুণফল এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেই সূত্র থেকে আসছে। তাহলে এখানে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি? ই সমান এফ বাই কিউ নট। আমরা একটু আগে দেখে আসছি। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দেই, এফের মানটা যদি বসিয়ে 1/4 পাই এপসিলন নট কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার বাই কিউ নট, তাহলে কিউ নট চলে গেল, থাকলো ই সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। যদি একটা কে তড়িৎ মাধ্যমাঙ্ক বিশিষ্ট, অর্থাৎ তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে তো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, এটাকে আমরা কি লিখতে পারি? তাহলে এর সঙ্গে একটা কে গুণ হবে, কারণ আমরা জানি এপসাইলন সমান এপসাইলন নট কে। এখানে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন হবে, আমরা পূর্বেই দেখে আসছি। তাহলে এর সাথে একটা এপসাইলন নট কে হয়ে যাবে, এপসাইলনের জায়গায় এপসাইলন নট কে। আমরা এই সম্পর্কটা পূর্বে দেখেছি। তাহলে এটার ভেক্টর রূপ কি লেখা যায়? আমরা কিন্তু এইটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যের রাশিমালা, এই সমান 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কয়ার। তোমরা এইটা মুখস্থ করবে, এটার জন্য তোমাদের অঙ্ক আছে, কিন্তু এটা থেকে আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। ভেক্টর রূপে লেখা যায় এই একই রকম ভাবে। আমরা ভেক্টর রূপে লিখতে গেলে কি করতে পারি? এর সঙ্গে একটা একক ভেক্টর গুণ করতে পারি, এক, তার মানে একক ভেক্টরের মানও এক, সেটা গুণ করলে কি হবে? ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মান, অর্থাৎ আর বাই আর এর মান, সেই আরটা এখানে এসে চলে যাবে, হয়ে যাবে আর কিউব এবং আর থেকে যাবে। তাহলে ভেক্টর রূপে লেখা যায় এপাশে ই ভেক্টর সমান 1/4 পাই এপসিলন নট কে কিউ বাই আর কিউব ইন্টু আর। এখানে একক ভেক্টরের দিক, এই যে একক ভেক্টর আমরা একটা ধরে নিয়েছি আর ভেক্টর বাই আর, একক ভেক্টরের দিক ক্ষেত্র সৃষ্টিকারী আধান এবং বিবেচ্য বিন্দু সংযোগ সরলরেখা বরাবর বহির্মুখী।
তাহলে এইটা কাজ করবে কোন দিকে, এই দুইটা ভেক্টরের সংযোগ সরলরেখা বরাবর বাইরের দিকে এটা ক্রিয়া করবে, দিক হচ্ছে বহির্মুখী। আর যদি একাধিক হয়, একাধিক যদি তড়িৎ প্রবাল্য হয়, তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাল্য, নিট তড়িৎ প্রবাল্যটা কি হবে, সেটা হচ্ছে ই সমান সামেশন অফ ই, অর্থাৎ সবগুলোর যোগফল হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তড়িৎ প্রবাল্যের উপরিপতন নীতি প্রযোজ্য। উপরিপতন নীতি কি, যদি কোনো স্থানে একাধিক বিন্দু আদান স্থাপিত হলে সকল আদান কর্তৃক সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের লব্ধি প্রবাল্য হবে ওই প্রতিটি আধানের জন্য পৃথক পৃথকভাবে তড়িৎ প্রবাল্য নির্ণয় করে তাদের ভেক্টর সমষ্টি নির্ণয় করতে হবে। অর্থাৎ সবগুলোর ভেক্টর সমষ্টি যদি নির্ণয় করি, সেটা হচ্ছে উপরিপতন নীতি বলে এটাকে। এই উপরিপতন নীতি অনুসারে আমরা কি বলতে পারি, যে বিভিন্ন আদানের জন্য যদি তড়িৎ প্রবাল্য যদি E1 E2 E3 বিভিন্ন রকম হয়, তাহলে ই সমান হবে সামেশন অফ ই, অর্থাৎ সবগুলো আদানের তড়িৎ প্রবাল্যের যোগফল E1 প্লাস E2 প্লাস E3 সবগুলো যোগ করলে আমরা নিট তড়িৎ প্রবাল্য পাবো। এটা উপরিপতন বা সুপারপজিশন প্রিন্সিপাল, যেটা আমাদের সেই নীতি অনুসারে এটা আসছে। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, দুইটা আধান আছে, একটা আধান হচ্ছে প্লাস 4 মাইক্রোফ্যারাড, এটার নাম মাইক্রোকুলাম, 4 মাইক্রোকুলাম, এবং একটা হচ্ছে মাইনাস আধান -2 মাইক্রোকুলাম। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। উক্ত চার্জদের মধ্যবিন্দুতে তড়িৎ প্রবাল্য নির্ণয় করো। এই যে দুইটা চার্জ আছে, এই দুইটা চার্জের ঠিক মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, এটা তোমরা নির্ণয় করবা। নির্ণয় করে এটা কিন্তু লব্ধি আমরা যেটা দেখলাম, ই সমান সামেশন অফ ই, অর্থাৎ সবগুলো যোগফল, ওইটা ই বের করে সবগুলোর সামেশন করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। তো একটা আসবে মাইনাস আসবে, যেহেতু মাইনাস চার্জ আছে এর জন্য মাইনাস আসবে, একটা প্লাস আসবে, লব্ধি মাইনাস হিসেবেই আসবে। তোমরা এটা করতে চেষ্টা করবে, করে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিবে। তোমাদের এটা বাড়ির কাজ দেওয়া থাকলো, তোমরা এটা করবে। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।